এদিকে সমন্বয়কদের দুই পক্ষের মধ্যে ভয়ঙ্কর ঝামেলা হয়। এই নিয়ে সার্জিস হাসনাতের উপর কঠিন প্রভাব পড়ে। অন্যদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার কপাল খুলে গেল। বর্তমান সরকার ডক্টর ইউনূস নতুন সিদ্ধান্ত প্রকাশ করেন। বর্তমান বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, মানে সমন্বয়কারীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ, ঢাকার ভিতরে ভাই, মানে ক্ষমতা নিয়ে ক্ষমতার কারাকারি কে হবে, প্রধান সমন্বয়ক কে, বা কার আন্ডারে কোন রাজ্যটা খাবে বা কোন ডিস্ট্রিক্টটা থাকবে, কিংবা কার আন্ডারে কোন ফান্ড আসবে, এটা নিয়ে দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ, একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি। তাহলে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ কি দোষ করছে? আপনারা তো সংস্কার করবেন, আপনারা তো বৈষম্য, তো এই আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নমুনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মারামারিতে 7 শিক্ষার্থী আহত হয়েছেন। 21 জানুয়ারি বিকেলে রাজধানীর বাংলা মোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা। তো পরিস্থিতিটা এমনই হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে আমরা দেখছি যে আগামী বাংলাদেশ হবে অন্যরকম, আগামী বাংলাদেশ এটা থাকবে না ওইটা থাকবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করছি, এবার সব ফেরেশতা হয়ে যাবে। তো আমরা তো সরষের মধ্যেই ভূত দেখতে পাচ্ছি। আচ্ছা, কমিটিকে কেন্দ্র করে ভাই কেন আপনারা মারামারিতে জড়াইতেছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্ররা অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলতেছে। হত্যা চেষ্টার অভিযোগ আনার 12 ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তারের পরদিনই ডিবি কার্যালয়ে যান তিনি। এ সময় মামলাগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করে দোষীদের বিচার নিশ্চিত। গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর 6 নম্বর এলাকায় তার বোনের বাসা থেকে আটক হন তিনি। পুলিশ জানিয়েছে বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে ধরা হয়েছে। তো তোমরা তোমাদের যেই ক্ষমতা, তোমাদের যেই কি বলে যে একতা, সারা বাংলাদেশকে জাতীয় ঐক্য তোমরা চাচ্ছ, নিজেদের মধ্যে কি ঐক্যটা ধরে রাখতে পারছো? তোমাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি যতই দিন যাচ্ছে সেটা লোয়ারের দিকে যাচ্ছে। শুধুমাত্র বজ্রকণ্ঠে মোটা গলায় কথা বলা আর নেতৃত্ব দেওয়া দুই জিনিস। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে লেগেছে তুমুল সংঘর্ষ এবং এই সংঘর্ষকে কেন্দ্র করে অনেক তথ্য বের হচ্ছে। গাইজ আপনারা তো সবাই জানেন, গতকালকে তাদের একটা সভা মঞ্চ এবং আলোচনা সভা থেকে তাদের একটা ঝামেলা হয় এবং এই ঝামেলাতে অনেকে আহত হয় এবং অনেকের অবস্থা খুবই ভয়াবহ হয়ে যায়। এইগুলা নিয়েই কিন্তু সার্জিস হাসনা তাদের উপরে একটা প্রভাব পড়ে এবং এইসব নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার ডক্টর ইউনূস একটা পদক্ষেপ নেন। গাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের কি হবে এবং সমন্বয়কদের কি হবে, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই কিন্তু আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। এই শিক্ষার্থীদের সর্বশেষ কি হবে, সার্জিস হাসনাদের কি হচ্ছে, অন্যদিকে এইসব বিষয় নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত কি হচ্ছে। আসুন দর্শক, আপনাদের জন্য এইগুলো নিয়ে কয়েকটা নিউজ রেডি করেছি, সেইগুলো আগে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি। এই যে নিয়ে দেওয়া হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাদের কিন্তু ভিডিও দুজন শিক্ষার্থী, একজন ছাত্রী এবং একজন শিক্ষার্থী, তারা কিন্তু আহত অবস্থা, তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের দিকে। আমরা কিন্তু দেখেছি যে যত দোষ আমাদের বাংলাদেশে ছিল সবাই বলছে কি ছাত্রলীগের দোষ, আওয়ামী লীগের দোষ, শেখ হাসিনার দোষ। আর বর্তমান বাংলাদেশে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে, মানে সমন্বয়কারীরা তারা নিজেদের ভিতরে সংঘর্ষ। ব্রেকিং নিউজ দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই জানেন, কিছুক্ষণ আগে আমি কিন্তু একটা ভিডিও দিছিলাম যে সমন্বয়কদের ভিতরে মারামারি কিংবা সমন্বয়কদের পেটাইছে ছাত্রলীগ। কিন্তু এখন ঢাকার ভিতরে ভাই, মানে ক্ষমতা নিয়ে ক্ষমতার কারাকারি কে হবে, প্রধান সমন্বয়ক কে, বা কার আন্ডারে কোন রাজ্যটা খাবে বা কোন ডিস্ট্রিক্টটা থাকবে, কিংবা কার আন্ডারে কোন ফান্ড আসবে, এটা নিয়ে দুই পক্ষের ভিতরে তুমুল সংঘর্ষ, একে অপরকে পিটিয়ে হসপিটালে ভর্তি। তাহলে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ কি দোষ করছে? আপনারা তো সংস্কার করবেন, আপনারা তো বৈষম্য, তো এই আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের নমুনা। হ্যাঁ, এখন কি বাংলার মানুষ বলবে না, বা আমরাই কি বলবো না যে আপনাদের একান্ত বা আপনাদের এই কোঠার নামে যেই আন্দোলন ছিল সেটা ছিল খালি ক্ষমতা ঘেরা বা ক্ষমতার লুফ করা, ক্ষমতা কিভাবে হাতে নেওয়া যায়, কারি টাকা উপার্জন করা যায়, এটাই হচ্ছে আপনাদের মূল উদ্দেশ্য। এটা কি আমরা এখন বলবো না? এখানে একটা কথা, সেটি হচ্ছে যখন নাকি সমন্বয়করা দুই পক্ষে সংঘর্ষ হয়, ঠিক তখন সবাই বলতেছিল যে ছাত্রলীগ এইটা সেইটা, আওয়ামী লীগ এটা সেটা, মানে তারা আওয়ামী লীগের দোষ দিচ্ছে, তারা ছাত্রলীগের দোষ দিচ্ছে, মানে দোষটা এভাবে দিচ্ছে যে
এটা ছাত্রলীগের প্ল্যান, এটা আওয়ামী লীগের প্ল্যান। তাহলে আমার প্রশ্ন ভাই, যেই সমন্বয়করা বা এদেরকে আপনারা চেনেন তাই না, এরা শেখ হাসিনাকে স্বৈরাচার, আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা বা ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা, আওয়ামী লীগ যাতে নির্বাচনে না আসতে পারে, প্রতিনিয়ত কিন্তু আপনারাই একের পর এক মিডিয়ার সামনে রাজপথে কিন্তু আন্দোলন প্রতিনিয়ত করে যাচ্ছেন। কিন্তু সেখানে আওয়ামী লীগের ভূমিকাটা কিভাবে বলেন? আপনারা বর্তমান সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছেন। ধোঁকাটা কিরকম? যে এখানে আপনারা বলতেছেন যে এটা ছাত্রলীগের একটা চাল, এখানে আওয়ামী লীগের একটা চাল, মানে সাধারণ মানুষকে আপনারা এটাই বোঝাতে যাচ্ছেন যে আপনাদের ভিতরে এখন পর্যন্ত বৈষম্যটা আছে। এটা সাধারণ মানুষকে আপনারা বোঝাচ্ছেন যাতে সাধারণ মানুষ আপনাদের প্রতি অসন্তুষ্ট না হয়, বা সামনে যে আপনারা ইলেকশন করতে চান বা ক্ষমতায় বসতে চান বা নির্বাচনে অংশগ্রহণ করতে চান, যাতে আপনারা জনগণের ম্যান্ডেট কালেক্ট করতে পারেন, জনগণের বাহবা পান বা জনগণের ভোট পান। এটার জন্যই আপনারা কি আওয়ামী লীগের উপরে সমস্ত দায়ভার চাপিয়ে দিচ্ছেন যে আমাদের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্বতা নাই, আমরা এখন পর্যন্ত একত্রে আসি বা থাকবো ইনশাল্লাহ। আপনারা বর্তমান এটাই বোঝাতে চাচ্ছেন। তবে আমি একটা কথা বলি, সব জায়গায় কেন আওয়ামী লীগের দোষ দেন? সব জায়গায় আপনাদের এই কোঠার নামে যে আন্দোলন, মাস্টার মাইন্ড, প্রতিনিয়ত কি আপনারা এই ধরনের বাটপারি আর হচ্ছে মনে করেন এই ছলনাময়ী মনে করেন কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। কেন কেন আপনারা দুই পক্ষে মানে কে হবে আসল সমন্বয়ক, কার মাধ্যমে ওই টেন্ডারটা আসবে, কে আপনার কারিগরি টাকা নিবে, কে হবে সুপারভাইজার বা কে হবে ম্যানেজার, এটা নিয়ে আপনারা দুই পক্ষে তুমুল ঝগড়া করেন। এক পর্যায়ে আপনার অনেক ছাত্রছাত্রীরা হসপিটালে পর্যন্ত যায়। তাহলে এখানে ছাত্রলীগের ভূমিকাটা কেমনে বলেন? হ্যাঁ, আপনারা কি বর্তমান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন না? এটা কি বাংলার মানুষ বোঝে না? আপনারা তো বর্তমান শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন রে ভাই। আপনারা নিজেরা মনে করেন সংঘর্ষের সাথে মনে করেন লিপ্ত হয়ে যাবেন আর সমস্ত দায়ভার চাপিয়ে দিবেন আওয়ামী লীগের উপর, যাতে সাধারণ মানুষ আপনাদেরকে বাহবা দেয় কিংবা আপনাদের উপর থেকে যাতে তাদের আস্থা উঠে না যায়। এটা আপনারা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন, তাই না? আমিও বুঝি না ভাই, সাধারণ মানুষও এখন পর্যন্ত এই সমন্বয়কারীদের মানে বাহবা দিচ্ছে এখন পর্যন্ত। নাও কেন কেন বলেন? আপনারা কি এগুলো চোখে দেখতেছেন না? এরা নিজেরা ক্ষমতার জন্য মারামারি করে, আর এরা যদি ক্ষমতায় বসতে পারে প্রপার ভাবে, তাহলে আপনি বুঝতেছেন কি করবে এরা। এরা বর্তমান আপনার পড়াশোনা যাচ্ছে না, স্কুল কলেজ মাদ্রাসা যে যেখানে পড়াশোনা করে তারা কোনো প্রতিষ্ঠানেই তারা ফিরে যাচ্ছে না। কেন যাচ্ছে না? এটা কি বাংলার মানুষ বুঝে না? কারণ তাদের ক্ষমতার লোভ পেয়ে বসছে, তারা কারিগরি টাকা উপার্জন করতে চায়, বুঝতেছেন? আর সর্বশেষ আরেকটা কথা বলতে চাই মিডিয়াদের উদ্দেশ্যে। কিছু মিডিয়া যখন দেখলাম যে হাসনাত আবদুল্লাহর একটা ইন্টারভিউ নিচ্ছে কিংবা তাকে জিজ্ঞাসাবাদ করতেছে, সেখানে বলতেছে যে এটা আওয়ামী লীগ ঘটাইছে, এটা ছাত্রলীগ ঘটাইছে। আমি ওই সমস্ত মিডিয়াদের বলতে চাই, আপনাদের পকেটে কি হাসনাত কি লাখ লাখ টাকা গুঁজে দিছে? হ্যাঁ, যে এই কথা বলার জন্য যে ভাই আমার ইন্টারভিউ নেবেন, বেশ ভালো কথা, কিন্তু এই যে নেন টাকাটা, এখন আমাকে এই ধরনের প্রশ্ন করবেন। হ্যাঁ, মানুষ কি এগুলো বোঝে না? আরে ভাই, যে সমস্ত মিডিয়া বর্তমানে এই ধরনের দালালি করতেছেন এগুলো বন্ধ করেন। কেমন এগুলো বন্ধ করেন? বর্তমান বাংলাদেশের মানুষ আর এই সমন্বয়কদের গোল খাবে না, বুঝেন নাই? একই জিনিস মানুষ খায় না, মানুষ বুঝে গেছে। আর এই মিডিয়া বা যারা নাকি এই ধরনের সত্যকে লুকিয়ে অন্যের উপর আপনার দায়ভার চাপিয়ে নিজেরা রক্ষা পেয়ে যেতে চান, তাদের বিচার ওই বাংলার মাটিতে একদিন হবে। প্রত্যেকটা মিডিয়ার এই বিচার হবে ইনশাল্লাহ, যারা নাকি বর্তমানে এই মিথ্যা প্রচার করতেছেন এবং একজনের দোষ আরেকজনের উপরে চাপিয়ে আপনারা রক্ষা পেয়ে যাচ্ছেন। আপনাদেরও বিচার এই বাংলার মাটিতে হতেই হবে। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই ভাই, হয়ে গেছে যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে দিয়ে আমরা দেখছি যে আগামী বাংলাদেশ হবে অন্যরকম, আগামী বাংলাদেশে এটা থাকবে না ওইটা থাকবে না, ছাত্রলীগকে নিষিদ্ধ করছি, এবার সব ফেরেস্তা হয়ে যাবে। তো আমরা তো সর্ষের মধ্যেই ভূত দেখতে পাচ্ছি। আচ্ছা, কমিটিকে কেন্দ্র কইরা ভাই কেন আপনারা মারামারিতে জড়াইতেছেন? আপনারা এক টিম আরেক টিমের প্রতিনিয়তই, এই পর্যন্ত এটা সম্ভবত আমার তৃতীয় নিউজ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্ররা অন্য ছাত্রদের উপর গায়ে হাত তুলতেছে। মাত্র কয়েক ঘন্টা আগে আমি চট্টগ্রামের সমন্বয়ক রাফির ভিডিওটা দিছিলাম। এখন হচ্ছে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেইখানে দুই গ্রুপের মারামারিতে তরুণী সহ 7 শিক্ষার্থী আহত হয়েছে। তবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের মেয়েরা মোটামুটি অনেক অ্যাক্টিভ, এবং যেখানে মারামারি হয় এখানে কিন্তু মেয়েরা মাইর খায়।
মেয়েদের মায়ের দৃশ্য দেখা সরকার পতন হয়ে গেছিল সারা বাংলাদেশের, এখন যে মায়ের খাচ্ছেন, মানে এই দৃশ্যগুলো মানুষের কাছে কি হচ্ছে আপনারা বোঝেন? ঘটনার প্রেক্ষাপট কি? বিকাল 4:30টার দিকে আপনার এই ঘটনাটি ঘটেছে। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে 7 জনকে। তো আহত কারা? ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান সরকার, তেজগাঁও কলেজের শিক্ষার্থী জান্নাতুল মিম, আবরার, আলামিন, আফসার উদ্দিন, জাতীয় কবি নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী আসিফ, ড্যামরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ। বক্তব্য হচ্ছে যে যাত্রাবাড়ি জোনের সমন্বয়কদের একটি মতবিনিময় সভা ছিল। এই সময় সমন্বয়কদের উপস্থিতিতে তাদের সামনে আমাদের এক সহযোদ্ধার উপর হামলা চালানো হয়। পরে আজকে কেন্দ্রীয় কার্যালয়ে এই বিষয় নিয়ে কথা বলতে এলে নাইম আসাদ বিন রনি, রিফাত রশিদ এবং হৃদয়ের নেতৃত্বে তারা আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ তিনি বলছেন, বাংলা মোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছে, তাদের সবার চিকিৎসা চলছে। মজার বিষয় হচ্ছে যে এখানে যখন এই বিক্ষোভকারীদের দাবি ঘটনার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ। আরও মজার বিষয় হচ্ছে কেন্দ্রীয় অফিসের নিচে বিক্ষোভ করার সময় ঘটনাস্থলে এসেছিল হাসনাত আবদুল্লাহ। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য শোনেন, তবে এই বিষয়ে সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নাই, তিনি সেখান থেকে চলে গিয়েছেন। তা আমরা বলতে পারি তিনি পালাইয়াই গেছেন। কেন ভাই হাসনাত, তোমরা এই যে কন্ট্রোলিং করতে পারতেছো না, তোমরা বলতেছো যে ছাত্রলীগ নিষিদ্ধ আজীবনে দেশে বন্ধ করতে হবে, ছাত্রদল নিয়ে কিন্তু তোমরা কথা বলো যে ক্যাম্পাসে আরেক দল এটা করে সেটা করে। তো তোমরা তোমাদের যেই ক্ষমতা, তোমাদের যেই কি বলে যে একতা, সারা বাংলাদেশকে জাতীয় ঐক্য তোমরা চাচ্ছ, নিজেদের মধ্যে কি ঐক্যটা ধরে রাখতে পারছো? তোমাদের নেতৃত্ব দেওয়ার যে কোয়ালিটি যতই দিন যাচ্ছে সেটা লোয়ারের দিকে যাচ্ছে। শুধুমাত্র বজ্রকণ্ঠে মোটা গলায় কথা বলা আর নেতৃত্ব দেওয়া দুই জিনিস। তোমাদের বিরুদ্ধে সমন্বয়কদের আস্তে আস্তে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের বক্তব্য আসছে, অনেকে বলে না, আবার গণমাধ্যমে তো ওইভাবে এটা প্রকাশও করে না। তবে যতটুকু আসছে আমার কাছে মনে হচ্ছে মিসম্যানেজমেন্ট। তরুণদের উপর ভরসা রাখতে হবে। তো তরুণরা তো একটা কমিটি সারা বাংলাদেশে এখনো মানে নিজেদের সমর্থক, আমরা যদি বৈষম্য বিরোধী কমিটি ধরি 20টা 30টা 40টা কমিটি হয়েছে, কিন্তু 70 to 80% জায়গায় এই ঝামেলা। চট্টগ্রামে এই ঝামেলাই ছিল কিন্তু কমিটি। তো এই কমিটিগুলোতে আসলে কি আছে? ছাত্রলীগের সময় টেন্ডারবাজি ছিল, উপরের লেভেল থেকে পয়সা নামতো, তদবির বাণিজ্য ছিল, চাঁদাবাজি ছিল। তো তোমাদের কমিটিগুলোতে আসলে কি হচ্ছে যে এক গ্রুপ আরেক গ্রুপের সামনে যেয়ে পড়তেছে, আবার নিজেরা নিজেদেরকে পিটাচ্ছে, মারামারি করতেছে, আবার কোনো কিছু হইলে কি বলে যে এটাতে অনুপ্রবেশকারীরা আছে। আরে বাবা, অনুপ্রবেশকারীরা তোমরা দেখা কমিটি ঢুকাও নাই, তোমাদের এই জোনগুলো দেখা হচ্ছে না? সকল কিছু মিলাইয়া এই যে হাজার হাজার ছাত্র আজকে আহত, শত শত ছাত্র জীবন দিছে, জনতা জীবন দিছে, তাদের রক্তের উপরে দাঁড়াইয়া তোমরা আজকে কি দেখাচ্ছ? মানে কি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে? আমাদের সমন্বয়কদের আরো সচেতন হইতে হবে, নিজেদেরকে পলিটিক্যাল জায়গা থেকে বের করতে হবে, আর পলিটিক্স করলে আরো শক্তভাবে সবকিছু করতে হবে। অনেক মানুষ এগুলোর জন্য কিন্তু জীবন দিছে, কথা বলছে। তো তোমাদের এইসব দৃশ্য দেখা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ কিন্তু রিয়েক্ট দেয়। আমি দেখছি কমেন্টে, আলহামদুলিল্লাহ ভাই এনেছে না, তোমরা একজন একজনের পিটাইয়া হাসপাতাল পাঠাচ্ছ রে ভাই। তো ছাত্রলীগের থেকে তোমরা কি কোনো অংশে কম? অবশ্য তোমরাও সাবেক ছাত্রলীগ, এখন খুঁজলে দেখা যাবে যে এরকম 2-4টা পাওয়া যাবে। সাম্প্রতিক কালে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে এবং একটি রাজনীতির একটি ভিন্ন দিকে টার্ন নিচ্ছে। আমরা দেখছি যে সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, চিকিৎসার জন্য লন্ডনে চলে আসছেন এবং রাজনীতিতে এটি চাউর হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারবেন না। এটি নিয়ে আলোচনা হচ্ছে। বিএনপির যারা নেতৃবৃন্দ তারাও এটি নিয়ে কথা বলছে যে বাংলাদেশে -2 ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা। তো -2 ফর্মুলা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা বলার আগে প্রথমত আমরা এটুকু বলতে পারি যে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে ব্যাক করতে পারছেন না। আর তারেক রহমান যেহেতু 21শে আগস্টের গ্রেনেড হামলা সহ অসংখ্য মামলার আসামি, সেই কারণে জনাব তারেক রহমান দেশে ফেরার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। সম্ভাবনাটা আস্তে আস্তে একেবারে ক্ষীণ হয়ে আসছে।
আর এরই মধ্যে তার মা সাবেক প্রধানমন্ত্রী, শ্রদ্ধার সাথেই বলছি, যে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে চিকিৎসার নামে। তার মানে হচ্ছে যে -111 সময় যে এই ইনুস, ফ্যাসিস্ট, খুনি, জঙ্গি, স্বৈরশাসক ইনুস যে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেই -2 ফর্মুলাটি এতদিনে এসে তারা বাস্তবায়ন করার পথে এগুচ্ছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার একটি কাজ কখনোই করেনি। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনীতিকে চর্চা করেছে, বিএনপিকে কখনো ভাঙ্গার কখনো কোনো চেষ্টা আওয়ামী লীগ করেনি। কারণ আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রে বিশ্বাস করে এবং বিরোধী দলে বিশ্বাস করে। সেই জন্য আওয়ামী লীগ বিএনপিকে কখনো ভাঙ্গার চেষ্টা করেনি। যদি চাইতো হয়তো বিএনপি থেকে নিয়ে 40 জন, 50 জন, 60 জন এমপি বানাই দিতে পারতো। সেই সক্ষমতা আওয়ামী লীগের ছিল, সেই রাজনৈতিক অবস্থান বাংলাদেশ আওয়ামী লীগের মাঠে ছিল, কিন্তু আওয়ামী লীগ সেই কাজটি করেনি। কিন্তু এই ফ্যাসিস্ট, জঙ্গি, সুৎখোর ইনুস যেহেতু কোনো রাজনীতির সাথে সম্পৃক্ততা তার নাই, সেই জন্য তার একটা উদ্দেশ্য কিভাবে -2 ফর্মুলা বাস্তবায়ন করে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করতে পারে। সেই জন্য বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে পাঠিয়ে দিয়েছে চিকিৎসার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়া আর বাংলাদেশে যেতে পারবেন না। তার মানে হচ্ছে কি -2 ফর্মুলা বাস্তবায়নের পথে। এবং ইনুস যে কাজটি করছে যে সেটি হচ্ছে তার যে নাগরিক শক্তি গঠন করছে, সেই নাগরিক শক্তিতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে যে 63 জন বিএনপির নেতাকর্মী, সিনিয়র নেতৃবৃন্দকে তার নাগরিক শক্তিতে নিয়ে জয়েন করাবে। তার কাছে একটা লিস্ট পাঠানো হয়েছে যে 63 জন বিএনপির নেতাকর্মীকে, সিনিয়র নেতাকর্মীকে বিএনপিতে নাগরিক শক্তিতে নিয়ে জয়েন করানো হবে। জয়েন করে নাগরিক শক্তি গঠন করা হবে এবং বিএনপিকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এখন আমার বিএনপির ভাইদের প্রতি প্রশ্ন, বিএনপি আপনাদের যদি বোধোদয় হয়ে থাকে, আপনারা যদি রাজনীতি বাংলাদেশে গণতন্ত্র চর্চা করতে চান, তাহলে আরে আপনাদের বন্ধু প্রতিম আরেকটি রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পিছে না লেগে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন না করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা মামলা না করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল না করে, তাদের বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে না দিয়ে, তাদের বাড়িঘর লুটপাট না করে বাংলাদেশে আসুন। মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক চর্চা বাংলাদেশে প্রতিষ্ঠিত করি। আপনারা বিএনপি একটি রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আমরা আপনাদেরকে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই, স্পেস দিতে চাই। আপনারাও আমাদের নেতাকর্মীদের উপরে অন্যায় অত্যাচার করবেন না। কারণ একটি কথা জেনে রাখবেন, আপনারা যদি আজকে অন্যায় অত্যাচার নির্যাতন করেন, কালকে কিন্তু আপনাদেরকে সেটা রিটার্ন নিতে হবে। কিন্তু সেই রিটার্ন নেওয়ার সক্ষমতা কি আপনাদের আছে? সেটাকে নিয়ে কি আপনারা সহ্য করতে পারবেন? তো তাই রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ করবেন না। পারস্পরিক সম্মান বোধের ভিত্তিতে রাজনীতি করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করুন। 111 সময় আপনাদের রাজনীতি প্রায় শূন্য হয়ে গিয়েছিল, বাট আওয়ামী লীগের নেতৃত্বে 111 সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, সেই আন্দোলনে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল, আপনারা সাথে থেকেছেন, আপনারা বিরোধী দল হতে পেরেছেন। এইবারও আপনাদের কাছে আহ্বান করব, -2 ফর্মুলা কিন্তু বাস্তবায়নের পথে আপনাদেরকে কিন্তু মাইনাস করার প্রক্রিয়া চলছে। আমরা আন্দোলন ঘোষণা করব 19 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। সেখান থেকে যদি কোনো আন্দোলনের ডাক আসে, আওয়ামী লীগের নেতৃত্বে 111 মতো আগামীতেও একটি আন্দোলন হবে। সেই আন্দোলনে আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে সাথে নিয়েই এই স্বৈরশাসক খুনি জঙ্গি ইউনূসকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব। সেই আন্দোলনে আপনাদেরকে আমাদের সাথে পাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করব। বলছিলাম আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার চেষ্টাই এবার সরকার, সেই আলোচনাটা একটু পরে করি। তার আগে আরেকটা খবর আপনাদেরকে দিই, সেটা হচ্ছে আওয়ামী লীগের আমলে করা প্রায় 332টি মামলা, সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে করা 32টি মামলা সরকার প্রত্যাহার করে নিচ্ছে, এমনটা ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগ শত্রুতাবশত সেই মামলাগুলো করেছে, সেই মামলার একটারও মেরিট নাই, এরকম একটা ঘোষণা দিয়েছেন আসিফ নজরুল। সমস্ত মামলা প্রত্যাহার করা হচ্ছে এবং আসিফ নজরুল বলেছেন সাইবার সিকিউরিটি অ্যাক্ট যে আইন, সেই আইনটা হয় বাতিল করা হবে অথবা আইনের সংশোধন করা হবে।
যখন ইউনূস সরকার নানা কর্মকাণ্ডে বিপর্যস্ত, বিপাকে এবং সরকার প্রধান যখন দেশের বাইরে সফরে গিয়েছেন, তখন বড় দুটো ঘটনা ঘটতে শোনা গেল। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হয়ে যাচ্ছে, এদিকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন সংস্কার কমিটি। সরাসরি যদিও আওয়ামী লীগের নাম নেয়নি, কিন্তু তারা সেই কথাটা বলেছে। সেই খবরটার ডিটেলস একটু পরে আসি। ওদিকে মজার একটা কাণ্ড ঘটেছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে আমরা শুনেছি চরমনাই পীর জামাত ইসলাম সম্পর্কে যথেষ্ট একেবারে খুবই নিম্নমানের কটু কথা বলেছেন। জামাত একটা খারাপ দল, জামাত মানেই শয়তান, এরকম কথা তাদেরকে বলতে শোনা গেছে। সেই চরমনাই পীরের দরবারে গিয়ে হাজির জামাতের আমির। ভোটের রাজনীতিতে তারা একত্রিত হওয়ার চেষ্টা করছেন, তেমনটাই শেষ পর্যন্ত মনে হচ্ছে। ভোটের রাজনীতি যখন এই রকম ব্যাপার তৈরি করে, তখন কিন্তু সামনে একটা প্রশ্ন এসেই যায়, ইসলামের নাম নিয়ে যে রাজনীতিটা করা হচ্ছে সেই রাজনীতিটা কি ইসলামের রাজনীতি নাকি নিজেদের স্বার্থের রাজনীতি? স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব কিছু, শত্রু মিত্র অনেক কিছু ভুলে যাওয়া যায়, সেরকমটাই মনে হয়েছে। এবার আসি আসল খবরে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন সংস্কার কমিটি। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল কি তারা করতে পারবে? এই সরকার তাদের অস্তিত্ব সংকটে যখন ভুগছে, ডোনাল্ড ট্রাম্প আমরা দেখেছি ক্ষমতায় বসেছেন গতকাল, ক্ষমতায় বসেই তিনি ৭৮টা সিদ্ধান্ত, জো বাইডেনের ৭৮টা সিদ্ধান্ত বাতিল করে দিয়েছেন এবং বড় ধরনের ট্রাম্প কার্ড খেলেছেন তিনি। জো বাইডেনের সরকারের ৭৮টা সিদ্ধান্ত এক সাইনে তিনি বাতিল করে দিয়েছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে একটা ম্যাজিক দেখাতে চলেছেন এবং সেই ম্যাজিকে ভারত একটা এক্স ফ্যাক্টর, সেটা কিন্তু তার মন্ত্রিসভাও বলে দিচ্ছে। মন্ত্রিসভার একটা বড় অংশ জুড়ে ভারতীয় বংশোদ্ভূতরা রয়েছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সরকারে যে ভারতের প্রভাব থাকবে এটা নিশ্চিত করে বলা যায়, এবং ভারতের প্রভাব যে বাংলাদেশেও রয়েছে এটাও নিশ্চিত করে বলা যায়, অস্বীকার করার উপায় নেই। ভারত এবং ডোনাল্ড ট্রাম্প মিলে যে অবস্থা, যে চাপ বাংলাদেশ সরকারের উপরে তৈরি করেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপরে তৈরি করেছে, সেই চাপের পরিপ্রেক্ষিতে যখন মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার বেশি দিন টিকতেই পারবে না, তারা পদত্যাগ করবে, নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, ঠিক সেই সময় নির্বাচন কমিশন সংস্কার কমিটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের সুপারিশ করলো। আওয়ামী লীগের নাম না নিয়ে তারা বলেছে 14, 18 এবং 24-এ যে নির্বাচন হয়েছে এই নির্বাচনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই নির্বাচন যারা করেছে, নির্বাচন কমিশনার থেকে শুরু করে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিচার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা ছিল, যে সকল দল ছিল, সেই সকল দলকে নির্বাচনের বাইরে রাখতে হবে। নির্বাচনী কাঠামোতে আসতে দেয়া যাবে না এবং তাদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না, এমনটা কমিশনের সুপারিশে বলা হয়েছে। সেটা সরাসরি আওয়ামী লীগের নাম তো নেওয়া লাগে না, এটা যে পরিষ্কারভাবে আওয়ামী লীগের বিরুদ্ধেই তাদের সুপারিশ সেটা স্পষ্ট বোঝাই যায়। নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে, দীর্ঘ প্রায় 1 ঘন্টার সংবাদ সম্মেলনে এই ধরনের ফিরিস্তি তিনি দিয়েছেন। যখন এই ধরনের ফিরিস্তি তিনি দিলেন, তখন বাস্তবতা কি এই সরকারের পক্ষে রয়েছে, অনুকূলে রয়েছে? তারা কি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার মতো শক্তি, সামর্থ্য অবশিষ্ট রেখেছে নাকি হারিয়ে ফেলেছে? সেই প্রশ্নটা এখন এসেই যাবে। দর্শক, আপনার কি মনে হয় এই সরকার কি শেষ পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে, আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে পারবে, নাকি নিজেরাই লেজ গুটিয়ে পালিয়ে যাবে? যে ঘটনা, যে আলোচনাটা বিভিন্ন দিকে হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাগুলো চলছে, যদিও সেই আলোচনার পক্ষে বিপক্ষে অনেক রকমের কথা রয়েছে, যারা আওয়ামীপন্থী তারা বলছেন যে এই সরকার লেজ গুটিয়ে পালিয়ে যাবে, যারা আওয়ামী বিরোধীপন্থী তারা বলছেন এই সরকার থাকবে, আওয়ামী লীগকে শায়েস্তা করতে হবে। এইরকম কথার মাঝে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকার আওয়ামী লীগকে কি নিবন্ধন বাতিলের দিকেই যাচ্ছে সেই সিদ্ধান্তে, নাকি এটা একটা হঠকারী সিদ্ধান্ত হবে তাদের জন্য, তাদের অস্তিত্বের জন্য? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। আওয়ামী লীগ খুবই একটা ব্যাকাদায় আছে এখন। এই অবস্থায় তারা কিছুটা আশান্বিত হয়েছে, বিশেষ করে ট্রাম্প দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায় এবং গতকাল 20 জানুয়ারি তিনি ক্ষমতায় বসেছেন।
এখন ট্রাম্পের দিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ, তাদের ভরসার জায়গা হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর কেউ কেউ খুশি হয়েছেন, কেউ কেউ আবার ভয়ের মধ্যে আছেন। তবে ট্রাম্পকে খুব সহজে বিশ্বাস করা যায় না। তার বেস্ট ফ্রেন্ড মোদি ভারতের প্রধানমন্ত্রী, কিন্তু তার যে এই অনুষ্ঠান হলো শপথ অনুষ্ঠান, সেখানে মোদি কোনো দাওয়াতই পান নাই। এবং তার যে শত্রু চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তাকে তিনি দাওয়াত দিচ্ছেন ঠিকই। সুতরাং তিনি কখন কি করেন, তার নীতি কি হয়, এটা বোঝা মুশকিল। এখন তিনি দ্বিতীয় ইনিংস খেলতে নামছেন। এখন কার বিপক্ষে খেলবেন বাংলাদেশে? ইউনিসের বিপক্ষে, নাকি শেখ হাসিনার বিপক্ষে, না তারেক জিয়ার বিপক্ষে, না ডাক্তার শফিকুর রহমানের বিপক্ষে? কার বিপক্ষে খেলবেন? তবে তিনি আবার ছক্কা মারার লোক। তো এখন ছক্কা তিনি এর আগে অনেকবার মারছেন। তার ছক্কা, তিনি বেসিক্যালি পলিটিশিয়ান, যতটুকু পলিটিশিয়ান তার চেয়ে বেশি তিনি ব্যবসায়ী। মানে কোথায় লাভ আছে এটা আগে খুঁজ নেন। যেমন প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট হলেন আমেরিকায়, ক্ষমতায় বসে তিনি প্রথম কোথায় গেলেন? তার বেস্ট ফ্রেন্ড হচ্ছে ইসরায়েল। ইসরায়েল যান নাই তিনি, প্রথম গেছেন সৌদি আরব। তো সৌদি আরব কেন গেলেন? মানে এদের টাকা আছে, মানে টাকা আনতে হবে দেশে, বিনিয়োগ করতে হবে, মানুষের বেকারত্ব কমাতে হবে। সেই জন্য তিনি গেলেন অনেকটা ফোর্সলি। 200 বিলিয়ন, 200 বিলিয়ন তাদের কাছে নিয়ে আসেন তিনি বিনিয়োগের নাম। এখন বাংলাদেশে তিনি কেন আসবেন? এখানে তার লাভ কি? কেউ কেউ মনে করেন যে ওই আপনার তেল গ্যাস বুড়বুড়ি দেওয়া শুরু করলে তখন ট্রাম আইতে পারে, বলে এখানে ব্যবসা আসছে। আর নাইলে আরেকটা আছে সেন্ট মার্টিন, যে চায়নার সাথে লড়ার জন্য আমাদের একটা জায়গা দরকার, বেস দরকার। তো সেন্ট মার্টিন ফাইন, একটা ভালো জায়গা, তো তুমি আমার সেন্ট মার্টিন দিলে আমি তোমার জন্য কিছু করব, এটাও হইতে পারে। এখন ট্রাম্পকে হাতে পাওয়ার জন্য আমাদের ইউনূস সাহেব, বিএনপি, শেখ হাসিনা সবাই তৎপরতা, যার যার যে সামর্থ্য সেইভাবে করছেন। ডক্টর ইউনূস সাহেব দেখলাম গতকাল তিনি অভিনন্দন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, এবং এটা ঠিক আছে, কারণ এটা একটা কার্টিসি। কিন্তু সবাই জানে যে আমাদের ডক্টর ইউনূস সাহেব তিনি ডেমোক্রেট পার্টির লোকদের সাথে বেশি তার খাতির। হিলারি, তারপরে বাইডেন, তারপরে ওবামা, সবার সাথে তার খাতির। কিন্তু সেই রকম খাতির কিন্তু রিপাবলিকান ট্রাম্প আলাদের সাথে না। এখন আওয়ামী লীগ এখানে একটা ভালো মানে পজিশনে আছে। তারা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবে যে ইউনূস সাহেব হচ্ছেন ডেমোক্রেটদের লোক, এবং তিনি বড় একটা চাঁদা দিয়েছিলেন হিলারি ক্লিন্টনের নির্বাচনে, এবং এইটা সম্ভবত ট্রাম্প জানেন। কারণ আমরা শুনছি যে প্রথমবার যখন তিনি নির্বাচিত হয়েছিলেন, তখন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান একজন তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন, এবং ট্রাম্প নাকি তাকে জিজ্ঞেস করছিলেন যে ও বাংলাদেশের লোক, বাংলাদেশের এক লোক আছে, কি জানে নাম তার, তিনি হিলারির ফান্ডে, নির্বাচনী ফান্ডে অনেক টাকা দিছিলেন, ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন তিনি। তো এখন বোঝা গেল যে এটা সত্য হয়ে থাকলে যে ট্রাম্পের মাথায় এটা আছে, এবং এটা আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করতে পারে। এবং তিনি ক্ষমতায় বসার আগেই বাংলাদেশের যে প্রাক্তন রাষ্ট্রদূত ছিলেন, আমেরিকার রাষ্ট্রদূত বার্নি কার্ড, তাকে চাকরি ছাড়ার নোটিশ দিয়ে দিচ্ছেন তিনি। এবং আওয়ামী লীগ মনে করে যে বাংলাদেশের যে নীতি, আমেরিকার নীতি, এই নীতি ঠিক করেছেন এই বার্নি কার্ড, তার নীতিতে ভুল ছিল বিদায় ট্রাম্প তাকে সরে যাওয়ার নোটিশ দিচ্ছেন, এবং এটাও আওয়ামী লীগের পক্ষে যায়। সুতরাং বাতাস কিন্তু আওয়ামী লীগের পক্ষেই বেশি। কিন্তু আবার কেউ কেউ মনে করেন যে আমেরিকার পররাষ্ট্রনীতি মোটামুটি একই থাকে, যে দলই ক্ষমতায় আসুক না কেন তার পররাষ্ট্রনীতি খুব একটা বদলায় না, এবং এই ক্ষেত্রে হয়তো বদলাবে না। তবে
গাইজ আপনারা তো দেখলেন এইগুলো নিয়ে সবাই কি বলতেছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলো প্রকাশ করতেছে। মানে এই ঝামেলাকে কেন্দ্র করে কী কী নিউজগুলো প্রকাশ হচ্ছে, এই ঝামেলা নিয়ে মানুষের বা নেতাকর্মীদের মতামত কী, সবাই কিন্তু সবার কথা বলতেছে এবং তারা এই ঝামেলাগুলো কেন করবে এটাই কিন্তু সবাই একাধারে বলতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।